নিউজরুম লাইভে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। রাজ্য বিজেপিকে আর পরোয়া নয়, সিএ নিয়ে আলাদা করে আন্দোলনে নামবে মতুয়ারা। মতুয়া বিধায়কদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত শান্তনু ঠাকুরের। সিএ এর দাবি বিজেপিরও। অস্বস্তি এড়াতে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। শনিবার রাজ্য কমিটিকে চ্যালেঞ্জের পর রবিবার ঠাকুরনগরে মতুয়া বিধায়ক নেতাদের নিয়ে বৈঠক কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। আর সেই বৈঠকের পরেই আরও সুর চড়ালেন বিজেপির মতুয়া নেতারা। উদ্বাস্তু মানুষ যারা আছে সেই উদ্বাস্তু মানুষের একটা চাপ আমাদের উপরে আছে। আমাদের অল ইন্ডিয়া মতুয়া সংঘের যারা আছেন বিভিন্ন পদাধিকারী তা ওনাদের সাথে বৈঠক করে আমরা সেই ব্যাপারটা আমরা উপস্থাপন করব। আমাদের যে সেন্ট্রালে যারা আছেন এবং অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীজি ওনাদের। মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের মন্তব্যে স্পষ্ট, রাজ্যের নেতাদের ওপর নয়, নিজেদের দাবিতে এবার মোদী শাহর সঙ্গে কথা বলবেন বিজেপির মতুয়া নেতারা। বিজেপিকে বাদ রেখেই সংগঠনে জোর শান্তনু ঠাকুরদের। আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক আলোচনা যে আমাদের জেলায় জেলায় সংগঠনে কি কি কাজ থাকছে সেইগুলো নিয়ে, আর কিছুই না। নতুন করে আমাদের ফিরে আবার এই আন্দোলনে আমরা নামবো, তাতে দিল্লি পশ্চিমবাংলা যেখানে যেখানে আমাদের সবাইরই নিয়ে এই জমায়েত করার এই নাগরিকত্ব আন্দোলনের জন্য সেটা আমরা আবার নতুন করে আবার শুরু করব। বিজেপির সঙ্গে সংঘাতে গেলে তো তাহলে মতুয়াদের বা উদ্বাস্তুদের চাহিদা স্বপ্ন কোনোদিন পূরণ হবেই না। আমাদের অধিকার আদায় করে নিতে হবে, আমাদের লড়াইটা সেই জায়গা। সিএ বিজেপির একটা মৌলিক দাবি। সিএ এর সঙ্গে বিজেপি কম্প্রোমাইজ করলে বিজেপির আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে যাবে। তাহলে কি বিজেপিকে বাদ দিয়েই সরাসরি দিল্লির দরবারে যাবেন মতুয়ারা? বাংলা থেকে আসা মতুয়াদের বহুদিনের দাবি নাগরিকত্ব। সিএ কার্যকর হলে তাদের সেই দাবি পূরণ হবে। দাবি শান্তনু ঠাকুরদের। 19-এর লোকসভা ভোটের আগে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেয় বিজেপি। जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। 21শে বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে দলের ওপর চাপ বাড়িয়েছিলেন শান্তনু ঠাকুর। ঠাকুরনগর এসে সিএ এর প্রতিশ্রুতি দেন অমিত শাহ। নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করে ফের একবার সুর চড়াচ্ছেন মতুয়া নেতারা। ঠাকুরনগর থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আরএসএস থেকে আসা নেতার সঙ্গে মতের অমিল, রাজ্য বিজেপিতে আড়াআড়ি বিভাজন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে নিয়ে দলেরই একাংশের ক্ষোভ। কোনো এক বিশেষ ব্যক্তি সংগঠনকে নিজের কুক্ষিগত করবার জন্য যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব বা নেতৃত্ব তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে যেভাবে কমিটি তৈরি করেছে, তাতে আমার সম্পূর্ণভাবে মনে হয়েছে যে এদের অন্য কোনো দলের সঙ্গে সাঠগাঁঠ আছে। শান্তনু ঠাকুর কারোর নাম না বললেও ইঙ্গিত স্পষ্ট। বনগা লোকালের বগিতে পোস্টারে সরাসরি নেতার নাম দিয়ে পোস্টার। প্রশান্ত কিশোরের টিমের সঙ্গে যোগাযোগের কথা টেনে বিস্ফোরক বহুদিনের বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। আর প্রত্যেকেরই নিশানায় একজন, অমিতাভ চক্রবর্তী। 2020 সালের 28শে অক্টোবর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্ব পান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে দীর্ঘদিন যুক্ত অমিতাভ চক্রবর্তী আগে ছিলেন ওড়িশায়। এবিভিপি এবং সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। 2018 বিজেপিতে যোগ দেন। 2020 সাল পর্যন্ত ওড়িশায় সংগঠনের সহ সম্পাদক। বিধানসভা ভোটের আগে এই অমিতাভকে রাজ্যের সংগঠনের দায়িত্বে আনে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, তৃণমূল ভাঙিয়ে দল বাড়াতে চেয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়রা। দলের কেন্দ্রীয় নেতাদেরও বোঝাতে সক্ষম হন তারা। বিরোধিতা করেন আগের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়। এরপরেই দায়িত্বে আসেন অমিতাভ। বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয় বিজেপির। এরপরেই দল বদলুদের তৃণমূলে প্রত্যাবর্তন। একের পর এক অস্বস্তি, তার মধ্যেই দলের অন্দরে ক্ষোভ। বিজেপির একাংশের অভিযোগ, রাজ্য কমিটিকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন অমিতাভ। যাদের পদে এনেছেন তারা সংগঠনে অনভিজ্ঞ তরুণ। এসসি এসটি ও মতুয়াদের গুরুত্ব দেওয়া হয়নি। বিক্ষুব্ধদের অভিযোগ, নিজের চেয়ার টিকিয়ে রাখতেই এইসব করেছেন অমিতাভ। যদি অভিযোগ থাকে, যদি কেউ প্রকাশ্যে দলের বলে থাকে, সেটা অনভিপ্রেত। পার্টি এটাকে একটি সাংগঠনিক সমস্যা হিসেবে মনে করে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এটার সমাধান যাতে হয় সেজন্য পার্টি সম্পূর্ণ সচেষ্ট আছে। উচ্চ নেতৃত্ব এ নিয়ে সিদ্ধান্ত নেবে।
বিজেপি সূত্রে খবর, সর্বভারতীয় নেতাদের অনেকের সঙ্গেই সুসম্পর্ক অমিতাভ চক্রবর্তীর। ক্যামেরায় পিন্টু সরকার, অরবিন্দ প্রসাদের সঙ্গে অনু হাজরা ও সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মদন মিত্র। দলীয় শৃঙ্খলা নিয়ে শীর্ষ নেতৃত্বের নির্দেশের পর মদনের প্রশ্ন, দলের মধ্যে কাকে বলতে হবে? যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, দলের মধ্যে কোথায় বলতে হবে, দলের মধ্যে কাকে বলতে হবে, তাকে কোথায় কখন পাওয়া যাবে? কারণ কর্মীরা বলছেন তৃণমূল ভবনে একমাত্র সুব্রত বক্সী ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক ফের একবার মুখ খুললেন সোশ্যাল সাইটে। সামনে আনলেন নিজের প্রশ্ন। শনিবারে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমি আপনাকে আবার বলি, এই সমস্ত ইস্যুগুলোকে আমাদের সামনে আনবেন না। আমাদের দলের ব্যাপার আমাদের উপরে ছেড়ে দিন, আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দিন। কোনো অভিযোগ থাকলে দলের ভিতরে বলা হোক। শীর্ষ নেতৃত্বের এমন নির্দেশের পরে সোশ্যাল সাইটে মদন তুললেন প্রশ্ন, যে যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল, দলের মধ্যে কোথায় বলতে হবে আর দলের মধ্যে কাকে বলতে হবে, তাকে কোথায় কখন পাওয়া যাবে? কামারহাটির তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্টে আবার সরগরম রাজনীতি। এর আগে গান, স্লোগান সবেতেই সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছেন মদন মিত্র। নিউজ 18 বাংলা। প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল, দিল্লির প্রধানমন্ত্রীকে চিঠি এবং চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে 2020 সালেও যখন কন্যাশ্রীকে ট্যাবলো করা হয়েছিল তখনও বাতিল করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, ফের বাতিল করা হয়েছে। এবার নেতাজি এবং আইএনএ সংক্রান্ত প্রস্তাব ছিল রাজ্যের তরফে, বাংলার ট্যাবলো বাতিল করে দিল দিল্লি এবং প্রতিরক্ষা মন্ত্রক জানায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং দেশের সর্বোচ্চ প্রশাসক তিনি, যখন তার টেবিলে চিঠি গেছে এটা নিয়ে তিনি একমাত্র বলতে পারেন। যে সুভাষ বোসের বহু তথ্যকে এখনো পর্যন্ত উন্মোচিত করা যায়নি, যে দলটি সেই কাজ করেছিল এবং তাদের লিগ্যাসি যারা বহন করছে, যারা করেছিলেন তাদের ছবিতে যখন তারা মালা দিচ্ছেন, সমর্থন করছেন, তখন এটা দ্বিচারিতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাজনীতিকে নিয়ে রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয়। দেশে করোনা টিকাকরণের বর্ষপূর্তি, এখনো একটিও টিকা পাননি প্রায় 30% প্রাপ্তবয়স্ক। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বিরোধীরা। দেশে করোনা টিকাকরণ শুরুর বছর পার। টিকাকরণে যুক্তদের অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে এক বছরে দেশে 156 কোটির বেশি টিকাকরণ হয়েছে। প্রাপ্তবয়স্কদের 70% টিকাকরণ সম্ভব হয়েছে। বিজেপি অবশ্য দাবি করেছিল ডিসেম্বর 2021-এর মধ্যে দেশের সবাই টিকা পেয়ে যাবেন। 5 রাজ্যে ভোটের মুখে অবশ্য টিকাকরণের এই পরিসংখ্যান নিয়েই শুরু রাজনৈতিক তরজা। মোদীকে সামনে রেখে টিকা প্রচারে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টুইট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম্ভব সম্ভব হয়েছে, দুনিয়া আমাদের কুর্নিশ করছে। পাল্টা তোপ দেখেছে বিরোধীরাও। ভ্যাকসিন বন্টনে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের বর্ষপূর্তিতেও তৃণমূলের নিশানায় বিজেপি। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনটা পুরো নিজেদের কন্ট্রোলে রেখেছে। পশ্চিমবাংলায় এখনো 40% প্রায় সেকেন্ড ডোজ দেওয়া বাকি আছে। সেই ডোজটা আমরা চেয়েছি, এখনো পাইনি। এর ফলে কোভিডের বিরুদ্ধে যে লড়াই সেটা ধাক্কা খাচ্ছে। এই যে ঢোল বাজানো হয় ভ্যাকসিনেশনে, সরকার নিজের কথা নিজে রাখতে পারে না। ঢোল বাজানো ছাড়া এই সরকারের আর কিছু কর্তব্য, আর কিছু কাজ নেই। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা আছে, ভ্যাকসিন তো আর রাজ্য বানাচ্ছে না, কেন্দ্র দিচ্ছে, সমস্ত কিছু আছে, কিন্তু রাজ্য সরকারের পরিকল্পনার অভাব,
রাজ্য সরকার যদি চায় তাহলে সমস্ত জায়গায় প্রতিদিন 53,000 টেস্ট হতে পারে, যেটা ডায়মন্ড হারবার একদিনে করে দেখিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কতদিনে সব দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়, নজর সেদিকেই। নিউজ 18 বাংলা। এক ওয়ার্ডে 5টি কন্টেইনমেন্ট জোন, সবকটি জোকার একটি অভিজাত আবাসনে। কলকাতার অভিজাত আবাসনে এখন কন্টেইনমেন্টের পাহারা। সরকারিভাবে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। আপনারা কোভিড-19 ও ওমিক্রনের সমস্ত সরকারি বিধিনিষেধ ও নিয়মাবলী মেনে চলবেন। কলকাতায় বাড়ছে করোনা। শহরের অভিজাত আবাসনগুলোই এখন প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। নামি দামি অভিজাত আবাসনগুলিতেই করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। জোকার অভিজাত আবাসনে করোনার থাবা। এক আবাসনেই 5 কন্টেইনমেন্ট জোন। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই মাইকিং চলছে এবং যেই মাইকিং এ কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবেই কেউ বাইরে বেরোবেন না। আপনারা কোভিড-19 ও ওমিক্রনের সমস্ত সরকারি বিধিনিষেধ ও নিয়মাবলী মেনে চলবেন। আমাদের সাবধানতাটাও নিতে হচ্ছে, আমরা নিচ্ছি। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে মনের জোরটা আমরা হারাচ্ছি না। ফার্স্ট ওয়েভে যেরকম টেনশন আমাদের মধ্যে ছিল, এখন অনেকটাই কম। কলকাতা পুরসভার তরফে বারবার নজর রাখা হলেও কার্যত বহুতল নিয়ে কপালে ভাঁজ পড়ছে কলকাতা পুরসভার। এখানে প্রায় 60% মানুষজন আছে যারা কর্পোরেট জগতের লোকজন, তারা বাইরের বিভিন্ন কাজে যান। তারা এসেই মূলত স্প্রেডটা করছে। তাদেরকে আমরা কোঅপারেট করতে বলছি যে আপনারা এসে অ্যাটলিস্ট বলুন, যাতে ওনারা আইসোলেট হয়ে যান। উচ্চ শ্রেণীর মানুষ, এরা কন্ট্রোলের মধ্যে থাকতে চায় না, তার জন্য আমাদের বাধা নিষেধ আরোপ করতে হয়। কসবা, হালতু, গড়ফা, মুকুন্দপুর, কালিকাপুর, পঞ্চসায়র, আনন্দপুর, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। আর এই এলাকাতেই এখন সব থেকে বেশি কন্টেইনমেন্ট জোন, সবই 12 নম্বর বড়োয়। কলকাতার বড় চিন্তা এই 12 নম্বর বড়। এখন তো মোটামুটি মানছে সবাই, তাও কিছু লোক তো থাকবেই। 90% মানলেও 10% তো থাকবেই যে যারা মানছে না। 12 নম্বর বড়োতে মোট 7টি ওয়ার্ড, 7টি ওয়ার্ড মিলিয়ে কন্টেইনমেন্ট জোন 11। এর মধ্যে বাঘাযতীন ও গাঙ্গুলিবাগান এলাকায় 101 নম্বর ওয়ার্ডেই 2টি কন্টেইনমেন্ট জোন। সেন্ট্রাল পার্ক ও চিত্তরঞ্জন কলোনিতে 102 নম্বর ওয়ার্ডে 2টি কন্টেইনমেন্ট জোন। গড়ফার 106 নম্বর ওয়ার্ডে 2টি কন্টেইনমেন্ট জোন। কসবার 107 নম্বর ওয়ার্ডে 1টি কন্টেইনমেন্ট জোন। আনন্দপুরের 108 নম্বর ওয়ার্ডে 2টি কন্টেইনমেন্ট জোন। পূর্ব যাদবপুরের 109 নম্বর ওয়ার্ডে 2টি কন্টেইনমেন্ট জোন। সমস্ত হসপিটালগুলো এখানে আছে এবং সারা রাজ্য থেকে বিভিন্ন মানুষ, কেউ কোভিড নিয়ে, কেউ কোভিড ছাড়া এই অঞ্চলে আসছেন। এখানে টেস্ট করাতে আসছেন, কেউ আরটিপিসিআর করাতে আসছেন, পেশেন্ট ভর্তি করাতে আসছেন। সেখান থেকে তো একটা সংক্রমণের অবস্থা থাকছেই, সেটা একটা বড় কারণ হতে পারে। কলকাতা শহরের অভিজাত আবাসনগুলিতেই বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় প্রচারে জোর দিয়েছে প্রশাসন, তারপরেও হুঁশ ফিরছে না। ক্যামেরায় কুণাল চৌধুরী, রাজীব সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। করোনা বিধিনিষেধের জের বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের উদ্ধারণপুরের প্রাচীন মেলা। মন খারাপ ব্যবসায়ী থেকে পুণ্যার্থীদের। মকর সংক্রান্তি শেষে উত্তরান্তি স্নান পর্ব। সংসারের মঙ্গল কামনায় নতুন শাখা পরেন মহিলারা, এটাই দীর্ঘদিনের রীতি। এই অনুষ্ঠানকে ঘিরে পূর্ব বর্ধমানের উদ্ধারণপুরে বসে মেলা। করোনার জেরে এবার সেই মেলা বন্ধ। নদীর স্নানঘাটে কড়া নিষেধাজ্ঞা, তাই সেভাবে দেখা নেই পুণ্যার্থীদের। যারা এসেছেন তাদেরও মন খারাপ। আমরা এসেছি দুর্গাপুর থেকে শুধুমাত্র এইটার জন্য যে আজকে দিনে চান টান করলে আমরা জানতাম যে পুণ্য লাভ হয়, অনেক পাপ ক্ষয় হয়। কিন্তু এখন এমন পরিস্থিতি যে আমরা ঘর থেকেই সব করে এসে মা গঙ্গাকে মাথায় নিয়ে বাড়ি যাচ্ছি। মেলা থেকেই রুটি রুজি, মরশুমের উপার্জন, কিন্তু এবার সবই জলে। স্থানীয় ব্যবসাতে কিছু সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষের জীবন আগে, মানুষকে বেঁচে থাকতে হবে। মানুষ যদি বেঁচে থাকে নিশ্চয়ই আমরা প্রতি বছর এই মেলা উদযাপন করব এবং এই পুণ্যস্নান মানুষ করতে আসবে।
বৈষ্ণব উদ্ধারণ দত্ত নিজের গ্রামে নিত্যানন্দ গৌরাঙ্গর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। উদ্ধারণের নাম থেকে এই গ্রামের নাম উদ্ধারণপুর। পৌষ সংক্রান্তিতে বসে 500 বছরের কীর্তন মেলা। এবার করোনার বিধিনিষেধের জেরে সবই বন্ধ। এখানে লেখা আছে সতর্ক হয়ে স্নান করুন। মানুষ সতর্ক হয়েই স্নান করতে এসছে। ঘাট পুরোপুরি একদম ফাঁকা, এবং ফাঁকা ঘাটে মানুষ দু একজন এসছে, তারাও নিজেরা কিন্তু ঝুঁকি নিয়ে স্নান পর্ব সারছেন। সকলেরই বক্তব্য স্নান সেরে পাপ পুণ্যর সঙ্গে করোনাও দেশ থেকে মুক্তি পাক। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। SRMB TMT चैंपियंस की पसंद। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার আগে ইঞ্জিন এবং প্রথম কামরার নিচে আগুনের ফুলকি দেখা যায়। রানীনগর স্টেশনে পরীক্ষা সত্ত্বেও ধরা পড়েনি ত্রুটি। গলদ খুঁজতে রবিবারও ইঞ্জিন পরীক্ষা হয়। কাল আসছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দোমোহনী ট্রেন দুর্ঘটনা তদন্ত শুরু করেছেন কমিশনার অব রেলওয়ে সেফটি। এর মধ্যেই সামনে নতুন তথ্য। জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনের ইঞ্জিন এবং জেনারেল কামরার নিচে স্ফুলিঙ্গ নজরে আসে। এরপরেই জলপাইগুড়ির রানীনগরে থামানো হয় ট্রেন। রানীনগর স্টেশনে ট্রেন পরীক্ষাও হয়, কিন্তু সেখানে কোনো ত্রুটি ধরা পড়েনি। আর এই তথ্যের সূত্র ধরেই তদন্ত কমিশনার অব রেলওয়ে সেফটির। খতিয়ে দেখা হচ্ছে রানীনগর স্টেশনে ঠিক কি হয়েছিল, ট্রেন পরীক্ষা করে কর্মীরা কি দেখেছিলেন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে আগুনের স্ফুলিঙ্গ জলপাইগুড়ি রোড স্টেশনে দেখা গিয়েছিল, তার কারণ হতে পারে এই যে অ্যাক্সেল রয়েছে, সেই অ্যাক্সেলের সঙ্গে যে ব্রেক শু তার যে ঘর্ষণ, সেই ঘর্ষণের ফলে এই আগুনের স্ফুলিঙ্গ বের হতে পারে। তবে যথাযথভাবে পরীক্ষা সে অর্থে করা হয়নি বলে তারা মনে করছেন, এবং সে কারণেই দোমোহনী স্টেশন ট্রেনটি ছেড়ে বেরোনোর পর, তখন ট্রেনটির প্রায় গতি ছিল 95 থেকে 100 কিলোমিটারেরও বেশি, সেই সময় কোনো কারণে অ্যাক্সেল লক হয়ে যায়। ইঞ্জিনের 2 টন ওজনের ট্রাকশন মোটর ভেঙে পড়ল কি করে? এই ট্রাকশন মোটর অ্যাক্সেল থেকে ঝোলানো থাকে। দুর্ঘটনার পিছনে রেল লাইনের ত্রুটির তত্ত্ব উঠে আসছে। দুর্ঘটনার আগে আপ লাইন দিয়ে 2টি মালগাড়ি যায়। চালক ও গার্ড লাইনের সমস্যার কথা পরবর্তী স্টেশন বা কন্ট্রোল রুমে জানাননি। যে ত্রুটির প্রসঙ্গটা প্রথম থেকে উঠে আসছে সেটা হচ্ছে ইঞ্জিনের সমস্যা। এক্ষেত্রে দাঁড়িয়েও যে ট্রাকশন মোটর খুলে পড়ার দেখতে পাওয়া গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনের নিচেও যে ট্রাকশন মোটর খুলে পড়েছিল, যার দিকেও আঙুল তুলছেন রেল মন্ত্রকের কর্তারা, সেই ট্রাকশন মোটরের ওজন প্রায় 2 টনের বেশি। কি করে সেই ট্রাকশন মোটর সেখান থেকে খুলে পড়ে গেল, তা নিয়েও একটা বড় অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে গলদ কোথায়? এদিনও পরীক্ষা করা হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন। সোমবার নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দোমোহনী থেকে ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।